আমি কোনো আশ্রিতাকে বিয়ে করতে পারবো না। শেষে কিনা একটা আশ্রিত মেয়ে হবে এই আদনান চৌধুরী ওয়াইফ। নো ওয়ে। ওকে বিয়ে করলে লোক সমাজে আমি মুখ দেখাতে পারবো না। সরি, আমি বিয়ে করতে পারবো না বাবা। এক নাগারে কথাগুলো বলে গেল আদনান। একটাবারও আটকালো না। আজ নিজের 2 বছরের ভালোবাসার থেকে আশ্রিত পরিচয়টাই সব থেকে বড় তার কাছে। আদনানের কথা শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মুগ্ধতা। কিন্তু চোখ থেকে এক ফোঁটা চোখের জলও বের হচ্ছে না ওর। কেমন নিস্তব্ধ পাথর হয়ে রয়েছে, যেন আশেপাশের কিছুই স্পর্শ করতে পারছে না তাকে। সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে, যাবেই তো। 2 বছরের ভালোবাসা আজ ওকে বুড়ো আঙুল দেখিয়ে দিল। বাস্তবতা কতটা নির্মম তা আবারও বুঝতে পারল সে। বিয়ের আসর পর্যন্ত পৌঁছে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে তার প্রিয়তম, যাকে ঘিরে একদিন বাঁচতে চেয়েছিল সে। তাকে আঁকড়ে নতুন স্বপ্ন বুনেছিল। একটা রঙিন আকাশে ওড়ার স্বপ্ন ছিল। কত শত রং বেরঙের তারা খেলা করত সেই আকাশে। সবই ধূসর হয়ে গেল এক নিমেষে। আদনান কখনো ওর পরিচয় নিয়ে এতটা রিয়্যাক্ট করবে কল্পনাতীত ছিল মুগ্ধতার। সে যেখানে ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে, সেখানে মুগ্ধতার পরিচয় এত বড় ইস্যু হবে বুঝতে পারেনি সে। আদনানের বাবা, আদনান কি সব বলছিস? এখন এটা হয় না। বিয়ের আসরে মুগ্ধতাকে এভাবে অপমান করতে পারিস না তুই। তোকে মুগ্ধতাকেই বিয়ে করতে হবে। এভাবে ওকে ঠকাতে পারিস না তুই। আদনানের বাবার কথায় হু হা করে ভুবন কাঁপানো হাসি দিয়ে হেসে উঠল আদনান। বাবা, আমি ওকে ঠকাচ্ছি? সিরিয়াসলি? শোনো বাবা, আমি ওকে ঠকাইনি। ও আমায় ঠকিয়েছে। নিজের পরিচয় গোপন করে আমার সাথে সম্পর্ক তৈরি করে আমার সাথে মিথ্যাচার করেছে। ও একটা ঠকবাজ, মিথ্যাবাদী মেয়ে। ওর মতো মিথ্যাবাদীকে আমি বিয়ে করতে পারবো না। আজ যদি অনন্যা আমায় না বলতো, তাহলে আজও জানতে পারতাম না আমি। অনন্যার কাছে এগিয়ে গিয়ে থ্যাঙ্কস আমাকে সত্যিটা জানানোর জন্য। ইটস ওকে ইয়ার। ভালোবাসার মানুষটারা তো অধঃপতন নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না আমি। কত সহজে আমাকে ঠকানো ঠকবাজ মিথ্যাবাদীর উপাধি দিয়ে দিল। অথচ ওকে কতবার সব কিছু খুলে বলতে চেয়েছি আমি, কিন্তু ও সবসময় একটাই কথা বলেছে, তোমার অতীত জানতে চাই না আমি। আমি শুধু তোমার বর্তমান আর ভবিষ্যৎ হতে চাই। পেছনে কি আছে না আছে তা জানারই কোনো ইচ্ছা আমার নেই। তাই এসব কথা আর কখনো বলো না, লিভ ইট। আর আজ সেই আদনান সবার সামনে এতগুলো কথা বলল আমাকে। ঠকবাজ মেয়ে ভাবলো। ছি, আমার দিকে এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে কি হলো মুগ্ধতা কথা বলছো না কেন? নাকি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছ? নিশ্চয়ই ভেবেছিলে তোমার অতীত লুকিয়ে আমার মতো বড় বিজনেসম্যানের ছেলেকে ফাঁসিয়ে নিজের লাইফটাকে সেটেলড করার, কিন্তু আফসোস তার হলো কই। তোমার সব খেলা খতম। ব্যঙ্গ করে এবার কি হবে মুগ্ধ? ঠাস। কথাটা শেষ হওয়ার আগেই সজোরে আদনানের গালে থাপ্পড় বসালেন আঙ্কেল। যার আশ্রয়ে এই বাড়িতে স্থান পেয়েছি আমি। নিজের মেয়ের মতোই আমাকে ভালোবাসেন উনি। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আদনান। ছি ছি, তুমি এতটা ছোট লোক জানা ছিল না আমার। তোমার সাহস কি করে হয় আমার মুগ্ধতা মা সম্পর্কে এতগুলো খারাপ কথা বলার? এতক্ষণ ধরে সহ্য করেছি, যা নয় তাই বলে যাচ্ছ। কিচ্ছু বলছি না বলে সাহস বেড়ে গেছে তোমার। এখন নিজের গালে নিজে ঠাস ঠাস করে মারতে ইচ্ছে করছে। আমি তোমার মতো একটা অমানুষের সাথে আমার মেয়ে বিয়ে দিতে যাচ্ছিলাম। ভাগ্যিস আজ তোমার আসল রূপ দেখিয়ে দিলে, নইলে অনেক দেরি হয়ে যেত। আরে তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে অস্বীকৃতি জানাবে? আমি নিজেই তোমার মতো ছেলের হাতে ওকে তুলে দিব না। এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাও। মুখ কাচুমুচু করে দাঁড়িয়ে আছে আদনান। মুখে কোনো কথা নেই, কুলু পেতে আছে। এক পাশে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন আদনানের বাবা। আমার ব্যাপারে সবটাই জানেন তিনি। সব কিছু জেনেও বিয়েতে কোনো আপত্তি জানাননি উনি। শুধু ছেলেকে এখন জানাতে বারণ করেছিলেন। সুযোগ বুঝে পরে জানাবেন বলেছিলেন। কিন্তু আদনান এমনটা করবে বা পরিস্থিতি ওনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে হয়তো ভাবতেও পারেনি।
ছেলের এমন সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছেন না উনি। ভেবেছিলেন ছেলেটা অন্তত মেয়েটার পাশে দাঁড়াবে, কিন্তু না, ছেলে ডিরেক্ট বিয়ে ক্যান্সেল করে দিল। এমন ঘটনায় হতাশ উনি। অপরাধীর দৃষ্টিতে তাকিয়ে আছেন মুগ্ধতার দিকে। ধরা গলায় বললেন, আজ তোমার সাথে যা হলো তার জন্য অনেকটা আমিই দায়ী। আমি জোর করে তোমাকে আমার বাড়ির বউ করতেই পারি, কিন্তু তাতে তুমি সুখী হবে না জানি। সত্যি সত্যি কথা বলতে আদনান কখনো তোমাকে ভালোই বাসেনি। হ্যাঁ, ওর বাবা হয়ে এই কথাটা আমি বলেছি। যদি তোমাকে ভালোবাসতো তাহলে আজ তোমার হাত কিছুতেই ছাড়তো না, আর এই বাড়ি ভর্তি লোকের সামনে তোমায় অপমানিত হতেও দিত না। তাই জোর করে কোনো সম্পর্কের মায়াজালে তোমাকে আটকাতে চাই না আমি। তবে দোয়া করি যাতে এমন কেউ তোমার লাইফে আসে যার কাছে তোমার অতীত কোনো বাধা হয়ে না দাঁড়ায়। জীবনে এগিয়ে যাও, সুখী হও। ছল ছল চোখে কথাগুলো বলে আঙ্কেলের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিলেন ওনারা। আদনান অধরাকে বিয়ে করতে চায় সেই মত পোষণ করলেও আঙ্কেল মানা করে, তাড়িয়ে দিয়েছেন ওকে। আদনানের সাথে কোনো কথা বলিনি আমি, বলতে ইচ্ছে করেনি। এমন একটা মানুষকে আমি ভালোবাসি ভাবলেই গা ঘিন ঘিন করে উঠছে আমার। রাগে সারা শরীর রিরি করছে। ওর সাথে কথা তো দূরে থাক, ওর মতো মানুষের ছায়াও যেন কোনোদিন মারাতে না হয় আমায়। মুগ্ধতা আরমান হকের বাসায় থাকে। ছোটবেলায় তিনি ওকে কুড়িয়ে পেয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন। নিজের মেয়ের মতো ভালোবাসতেন, কিন্তু ওনার স্ত্রী তাকে সহ্য করতে পারতেন না। বাসায় কাজের লোকের মতোই থাকতে দিয়েছেন। সেটা দেখেও কিছু বলতে পারেন না, কারণ অনেক বুঝিয়ে মেয়েটাকে যে থাকতে দিয়েছেন এটাই অনেক। নইলে ওই 10 বছরের মেয়েটা কোথায় যেত? আরমান হকের 2 ছেলে 2 মেয়ে, আফিফ আর আয়ান। ছোট ছেলে আয়ান লেখাপড়ার জন্য দেশের বাইরে আছে, আর বড় ছেলে আফিফ বাবার সাথে অফিস সামলাচ্ছে। এবার ছেলের বউ দেখতে চান মিস্টার হক। অনন্যা আর অধরা 2 বোন। অনন্যা বড় আর অধরা ছোট। ছোট থেকেই অনন্যা মুগ্ধতাকে পছন্দ করে না, আর আদনানের উপর ক্রাশ, তাই বিয়েটা ভেঙে দিয়েছে সে। অনন্যার মা ছাড়া বাকি সবাই নিজের বোনের মতোই ভালোবাসে ওকে। মুগ্ধতা বাসার কাজকর্ম করার পাশাপাশি লেখাপড়াও করছে। আরমান হকের স্ত্রী করা হলেও অতটা করা নন। পড়াশোনার ব্যাপারে বেশ সেন্সিটিভ উনি। মুগ্ধতা এবার অনার্স ফার্স্ট ইয়ারে ফিজিক্স নিয়ে পড়ছে। আদনানকে বিয়ের জন্য বাসা থেকে চাপ দেওয়ায় বিয়েটা দিতে রাজি হয়েছিলেন মিস্টার হক, কিন্তু বিয়ের দিন একটা তুচ্ছ বিষয় নিয়ে এতটা জল ঘোলা হবে ভাবতে পারেনি উনি। জানলে এমনটা কখনো করতেন না উনি। এখন এসবের জন্য আক্ষেপ করা ছাড়া আর কিছুই করার নেই ওনার। অনন্যার উপর বেশ ক্ষেপেছিলেন, কিন্তু মুগ্ধতার কথায় কিছু বলতে পারেননি। মুগ্ধতার ভাষ্যমতে অনন্যার জন্যই আজ নতুন করে কুৎসিত মনের মানুষ আদনানকে চিনতে পেরেছে সে। তাই তাকে এর জন্য শুধু থ্যাঙ্কস জানানো যায়, আর কিছুই নয়। রাত 12টা বা তার কাছাকাছি ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। কালো মেঘে ছেয়ে গেছে পুরো আকাশটা। ঘুটঘুটে অন্ধকারে মেঘের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একবার চাঁদটা উকি দিচ্ছে, তো আবারও এক টুকরো কালো মেঘ ছেঁকে দিচ্ছে। বাতাসেও আজ কেমন যেন বিষাক্ততার ঘ্রাণ। অন্ধকারে বেলকনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রুমে গিয়ে গা এলিয়ে দিল মুগ্ধতা। চোখ বন্ধ করে পুরো দিনের ঘটনাটা আবারও প্রথম থেকে মনে করতে লাগলো। আদনান আর মুগ্ধতার বিয়ে শুরু হওয়ার কিছুক্ষণ আগেই আদনানকে উদ্দেশ্য করে বলে ওঠে অনন্যা, আদনান, তুমি কি জানো তোমার হবু বউ আমাদের কেউ হয় না? আমাদের সাথে ওর রক্তের কোনো সম্পর্ক নেই। ও আমাদের বাসার একজন আশ্রিতা ছাড়া আর কিছুই নয়। এই কথাটা শোনা মাত্রই পিলে চমকে ওঠে আদনান। সাথে সাথে বিয়ের আসর ছেড়ে অনন্যার কাছ থেকে ডিটেইলসে সব কিছু জেনে নেয়, আর বিয়ে না করার সিদ্ধান্ত নেয় আদনান। চোখ থেকে টুপটাপ পানি পড়ছে আমার। নিজের 2 বছরের ভালোবাসা কি করে ভুলে গেল আদনান? আজ আমার থেকে আমার পরিচয়টাই বড় হয়ে উঠল ওর কাছে। বাবা মারা যাওয়ার পর মায়ের সাথে ভালোই দিন কাটছিল আমার। তারপর মা অ্যাক্সিডেন্টে মারা যায়। মা চলে যাওয়ার পর চাচি বাসা থেকে বের করে দেয়। তখনই আঙ্কেল এই বাসায় নিয়ে আসেন আমায়।
আন্টি আর অনন্যা ছাড়া কেউ বুঝতে দেয়নি এই বাসায় আমি আশ্রিত। এখানে থাকতে থাকতে কখন যে এই বাড়িটাকে নিজের বাড়ি ভেবে নিয়েছি টেরই পাইনি। আদনানকে ভালোবাসতাম, কিন্তু কখনো ওর সাথে খারাপ কিছু করিনি। ওই মাঝে মধ্যে পার্কে বসে গল্প গুজব, নয়তো রাস্তায় হাঁটাহাঁটি। আমার হাত বেশ কয়েকবার ধরলেও ওর হাত কখনো নিজে থেকে স্পর্শ করিনি আমি। বেশ ভদ্রলোকই ওকে মনে হতো আমার। যে আমার একটু চোখের জল সহ্য করতে পারতো না, সেই আজ আমার সামনে আমাকে কাঁদিয়ে অপমানিত করে চলে গেল। সবটাই কেমন যেন লাগছে আমার। আমার ভালোবাসাটা ভুল ছিল না। ভুল সময়ে ভুল ভুল মানুষ নির্বাচন করেছি আমি, যার খেসারত এখন দিচ্ছি। সকালে পাখির কিচিরমিচির কোলাহলে ঘুম ভেঙে গেল আমার। চোখ পিট পিট করে তাকিয়ে ফোন হাতে নিয়ে অবাক। 10টা বেজে যাচ্ছে। আজকে সকালে কোনো কার্যক্রম করিনি। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামলাম আমি। যাক, আমাকে কিছু করতে হবে না, কাজের লোকই সব করে ফেলেছে। খেয়ে এই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি। আমাকে বেরোতে দেখে আন্টি আপত্তি করলেও আঙ্কেল তাকে থামিয়ে দিল। ভাবছে হয়তো কলেজ গেলে মনটা যদি ভালো হয় আমার। আমিও সেই আশায় বাড়ি থেকে বেরিয়েছি। রিকশায় উঠে বসে ভেবে চলেছি। হঠাৎ একটা বাইক এসে আমাদের রাস্তা আটকে রিকশার সামনে দাঁড়ালো। আচমকা রিকশা থামায় হুঁশ ফিরল আমার। সামনে তাকাতেই বাইকটা চোখে পড়ল আমার। বাইকে দুজন ছেলে বসে আছে। হেলমেট থাকার কারণে কারো মুখ দেখা যাচ্ছে না, তবে ইয়াং বয়সের ছেলে সেটা বেশ বুঝতে পারছি। কিন্তু এরা আমার পথ আটকালো কেন ভেবে কুল কিনারা পাচ্ছি না আমি। এরা কি মাফিয়া, মেয়ে পাচারকারী, নাকি ছিনতাইকারী? কোনটা? নাকি মেয়েদের একা পেয়ে অসভ্যতা করে তারা? এখন আমি কি করব? চেঁচাবো? কিন্তু এ রাস্তায় তো লোক সমাগম নেই বললেই চলে। তাহলে চেঁচিয়ে করবোটা কি? ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। ছেলেটা আস্তে আস্তে আমার সামনে এগিয়ে আসছে। জড়সড় হয়ে বসে আছি আমি। গলা শুকিয়ে গেছে, কথা বলার শক্তিও পাচ্ছি না। আর কয়েক শুকনো ঢোক গিলে জোরে জোরে শ্বাস নিয়ে এক টুকরো সাহস জোগাড় করে খোপা থেকে কাঁটা খুলে হাতে নিলাম আমি। ছেলেটা যেই আমার কাছে দাঁড়ালো অমনি কাঁটা ঢুকিয়ে দিলাম ছেলেটার গলার নিচে। আহ! শব্দ করে ক্ষতস্থান ধরে চেঁচিয়ে উঠল ছেলেটি। অফিস যাওয়ার জন্য বেরিয়েছে আফিফ। মুগ্ধতার জন্য মনটা বেশ খারাপ তার। ছোট থেকে কষ্ট করে করে এই পর্যন্ত পৌঁছেছে মেয়েটি। যাও একটু সুখের স্বপ্ন দেখছিল। আদনানকে আঁকড়ে বাঁচতে চেয়েছিল, সেটাও খুব বাজেভাবে ভেঙে গেল। এসব ভাবতে ভাবতে গাড়ি ড্রাইভ করছে আফিফ। হঠাৎ গাড়ির সামনে একটা মেয়ে এসে পড়ে। অন্যমনস্ক হওয়ায় প্রথমে খেয়াল করেনি। যখন খেয়াল করলো তখন অনেক দেরি হয়ে গেছে। তবুও সাথে সাথে থার্ড ব্রেক কষে আফিফ, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। গাড়ির সাথে ধাক্কা খেয়ে কিছুটা দূরে ছিটকে পড়ে মেয়েটি। গাড়ি দাঁড় করিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে আফিফ। ততক্ষণে পাবলিক ঘিরে ফেলেছে আফিফকে। রাস্তায় পড়ে আছে মেয়েটি। সম্ভবত জ্ঞান হারিয়েছে। কপাল কেটে রক্ত ঝরছে। ফর্সা হাত পা ছিলে রক্ত ঝরছে। পাবলিক যা নয় তাই বলা শুরু করেছে। আফিফ সেসব কথায় পাত্তা না দিয়ে মেয়েটার কাছে গেল। সত্যি মেয়েটা জ্ঞান হারিয়েছে। আফিফ দৌড়ে গাড়ি থেকে পানির বোতল নিয়ে মুখে পানির ঝাপটা দিল, গালে আলতো চাপ দিল, কিন্তু তাতেও জ্ঞান ফিরল না তার। মেয়েটির সাথেও কেউ নেই, একাই বেরিয়েছে হয়তো। বাধ্য হয়ে মেয়েটাকে পাজা কোলে করে নিজের গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও উঠে গাড়ি চালানো স্টার্ট করলো আফিফ। গন্তব্য হসপিটাল। ছেলেটা নিজের ক্ষতস্থান ধরে চেঁচানো মাত্রই বাইকে বসে থাকা সেই ছেলেটা দৌড়ে এই ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, দোস্ত তুই ঠিক আছিস তো? কিছুটা সামলে দাঁতে দাঁত চেপে ক্ষতস্থান ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো ছেলেটি। সাথের ছেলেটিকে জানালো সে ঠিক আছে। ছেলেটার তাকানো দেখে ভয়ে চুপসে গেলাম। একটু নড়ে চড়ে বসলাম আমি। এখন কি করা উচিত আমার? পালাবো? কিন্তু কিভাবে পালাবো আমি? দৌড়ে একটুও যেতে পারবো না। তার আগে লোকটা খপ করে ধরে ফেলবে আমায়। তাহলে আচ্ছা, এখন ছেলেটা কি আমাকে তুলে নিয়ে যাবে আর এই আঘাত করার জন্য এক্সট্রা শাস্তি দেবে?
ওরে মুগ্ধতারে, কাজ করার আগে একবারও ভাবলি না এর ফল কী হবে? এমন হাতি মার্কা বুদ্ধি নিয়ে তুই ঘুরিস। উফ, তুই একটা রাম ছাগল না ছাগলি হবে। আমার ভাবনার মাঝেই দাঁত কটমট করে বলে উঠল ছেলেটি। এই মেয়ে, তুমি কি পাগল নাকি? এভাবে আচমকা আমাকে আঘাত করলে কেন? এজন্যই কারো উপকার করতে নেই। ছেলেটার কথায় বেশ রেগে গেলাম আমি। ছেলেটা কতটুকু জানে আমার সম্পর্কে? আর কিছু নয়, আমার মতো একটা সুস্থ মস্তিষ্কের মেয়েকে ডিরেক্ট পাগল বলল। এই অপমান কিছুতেই মুখে বুঝে সহ্য করা যায় না। কর্কশ কণ্ঠে বললাম, আপনার সাহস তো কম নয়, আপনি আমাকে পাগল বললেন? পাগল আমি নই, পাগল আপনি। নাহলে কেউ কোনো মেয়ের রাস্তা আটকে দাঁড়ায় নাকি? যান যান, গিয়ে পাবনায় মরেন। আমার কথায় বেশ রেগে গেল ছেলেটি। এখনও হেলমেট পরনে, বিধায় মুখ অস্পষ্ট। তবে এতক্ষণে বুঝে গেছি এই ছেলে দুটো ছিনতাইকারী বা খারাপ কেউ নাও হতে পারে। যদি হতো তাহলে এতক্ষণে আমার কী হাল করতো কে জানে। আবারও হতেও পারে, বোঝা যাচ্ছে না কিছুই। রেগে মেগে চেঁচিয়ে বলে উঠল ছেলেটি, এই মেয়ে, জাস্ট শাট আপ। তুমি গিয়ে পাবনায় মরো। বুঝি না এই পাগল ছাগল কে বাবা মা কীভাবে রাস্তায় একা ছাড়ে? সামান্যতম রেসপন্সিবিলিটি নেই ওদের মাঝে? আমি তোমার রাস্তায় এমনি এমনি আটকাইনি, কারণ আছে, আর বিবেকের তাড়নায় আটকেছি। নইলে পাগল ছাগলের জন্য টাইম ওয়েস্ট করার কোনো ইচ্ছাই ছিল না আমার। পাশের ছেলেটি বলে উঠল, আগেই বলেছিলাম প্রয়োজন নেই, যখন হবে তখন বুঝবে ঠেলা। শুধু শুধু কতগুলো কথা শুনলি, ডেকে সাবধান করেছিলিস, শোনেনি। ব্যাস, নামার প্রয়োজন ছিল না। সত্যি দোস্ত, অনেক বড় মাপের ভুল হয়ে গেছে। আচ্ছা, নেমে যখন গেছি তখন রিজনটা বলেই যাই। ছেলেটির গা জ্বালানো কথায় রাগ হলেও ছেলের কথায় বেশ অবাক হলাম আমি। কি বলে বাধ্য হয়ে বিবেকের তাড়নায় নেমেছে? এক্স্যাক্টলি কী মিন করতে চাইল ছেলেটি? রিজনটা বলবে মানে কি বলবে? প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছি ছেলেটির পানে। ছেলেটি কিছুক্ষণ নীরব থেকে বলল, এই, তোমার মতো কিছু মানুষের কারণেই যখন লোকের উপকার করতে ভয় পায়, হিতে বিপরীত হয়। শাওন আমাকে আগেই বলেছিল প্রবলেম হবে, কিন্তু আমি শুনিনি। তার জন্যই তোমার উপকার করতে তোমার রাস্তা আটকেছিলাম। আগে যদি জানতাম এমন কিছু ঘটবে তাহলে কখনোই করতাম না। ছেলেটির কথা শুনে আবারও অবাক হলাম আমি। আমার কোন উপকার করবেন উনি? রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে বললাম, শোনো মামা, আমার নাকি উপকার করার জন্য রাস্তা আটকেছেন উনি। হ্যাঁ, তা আমার রাস্তা আটকে কী উপকার করবেন? আপনি মিথ্যা বলার আর জায়গা পান না। আসলে আপনাদের মতো লোককে চেনা আছে আমার। মেয়েদের রাস্তায় একা পেয়ে অসভ্যতা করাই আপনাদের প্রধান কাজ। আমার কথায় এবার আরও রেগে গেল ছেলেটি। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, তোমার ওই টিপিক্যাল চিন্তা ভাবনা তোমার কাছে রাখো। ওই যে গলায় ওড়না নামক রশি পেঁচিয়েছ, ওটা কোথায় খেয়াল আছে তোমার? নেই, থাকবে কি করে? তুমি তো বেহুশ হয়ে চলাফেরা করো। একবার তাকিয়ে দেখো, তারপর সব বুঝতে পারবে। তোমাকে বাঁচাতে এসে এই হাল আমার। ধ্যাৎ, আগে যদি জানতাম তাহলে কিছুই হতো না। মরলে মরতে আমার কি? লোকটার কথায় ওড়নার দিকে তাকালাম আমি। আমার ওড়নার এই অবস্থা দেখে হতভম্বত চোখে তাকিয়ে আছি আমি। অর্ধেকেরও বেশি ওড়না রিকশার চাকার সাথে আটকে গেছে। আর একটু পেঁচালে অ্যাক্সিডেন্ট হতো আমার। নিজের বোকামিগুলো বুঝতে পেরে চুপচাপ বসে আছি আমি। আমাকে চুপ থাকতে দেখে বলল ছেলেটি, কি হলো, এখন মুখে কথা নেই কেন? এতক্ষণ তো ফটর ফটর করছিলে, এখন চুপসে গেলে যে? মেয়েরা কেয়ারলেস জানতাম, কিন্তু এতটা কেয়ারলেস জানতাম না। কখন থেকে ডেকে যাচ্ছি, তোমার ওড়না পেঁচিয়ে মরতে যাচ্ছ না। কথাগুলো কানেও গেল না তোমার, আর সেজন্য আমাকে নামতে হলো। ডিসগাস্টিং। আচ্ছা, তোমার মাথায় সমস্যা বুঝলাম, কানেও কি কম শুনো নাকি? ছেলেটার কথা শুনে গা পিত্তে জ্বলিয়ে যাচ্ছে আমার। নেহাত উপকার করেছে, তাই কিছু বলছি না। নইলে হাজারটা কথা শোনানোর মতো ক্ষমতা এই মুগ্ধতা রাখে। ওনাটা ছাড়াতে বললাম, অ্যাকচুয়ালি আমি একটু অন্যমনস্ক ছিলাম, তাই শুনতে পাইনি। আর উপকার করেছেন তার জন্য থ্যাঙ্কস, কিন্তু ফ্রিতে এতগুলো কথা না শোনালেও পারতেন। আপনি ফ্রিতে লোককে আঘাত করতে পারেন, আর আমি আহত হয়ে কথা শোনাতে পারবো না? স্ট্রেঞ্জ। লোকটার কথায় বেশ লজ্জা পেলাম আমি। সত্যি কোনো কিছু না জেনে এইভাবে ওনাকে আঘাত করা উচিত হয়নি আমার। উপকার করতে এসে এভাবে মার খাবেন, এটা ভালো দেখায় না। আমতা করে, আসলে আমি ভেবেছিলাম আপনারা ছিনতাইকারী বা মেয়ে পাচারকারী,
তাই নিজেকে বাঁচানোর জন্য এমনটা করেছি। মেয়েটির কথায় অবাকের সপ্তম আকাশে পৌঁছালো মামি। কি বলে মেয়েটা? শেষে কিনা আমাকে পাচারকারী ভাবলো। আমাকে দেখলে কি পাচারকারী মনে হয় নাকি? আজব। নিজেকে ভালোভাবে একবার পর্যবেক্ষণ করে নিলাম। আমি কই না তো, আমার গেট আপ দেখে তো ছিনতাইকারী বা পাচারকারী মনে হচ্ছে না। মেয়েটির কথায় মুখ চেপে হাসছে শাওন। আমি তাকাতেই মুখ বন্ধ করে নিল সে, রেগে দাঁত কটমট করে। এই মেয়ে, তোমার কোন অ্যাঙ্গেল থেকে আমাকে ছিনতাইকারী মনে হলো একটু বুঝিয়ে বলবে প্লিজ? আমার কথায় রেগে গেছেন বেশ, বুঝতে পারছি আমি। এদিকে কলেজে লেট হয়ে যাচ্ছে আমার, আর কথা না বাড়িয়ে কেটে পড়াই উত্তম। তবে যাওয়ার আগে উত্তরটা দিয়েই যাই, শুনুন। আপনার হাব ভাব গেট আপ, গায়ে কালো টি শার্ট, কালো জ্যাকেট, মাথা হেলমেট, টি শার্টের গলায় সানগ্লাস ঝোলানো, পায়ে ব্ল্যাক শুজ, সব কিছু মিলে একটা ছিনতাইকারী ভাব আছে আপনার মাঝে। তার উপর মাঝ রাস্তায় আচমকা একটা মেয়ের রাস্তা আটকে দাঁড়ানো, সবেতেই পাচারকারী কিংবা ছিনতাইকারী সাথে আপনার মিল পেয়েছি আমি। এবার আপনি আমাকে যাই ভাবেন না কেন, এটাই সত্যি। আর হ্যাঁ, আপনাকে এভাবে দেখলে আমি নই, যে কেউ ছিনতাইকারী উপাধিতে ভূষিত করবে, 100% শিওর আমি। মামা চলেন তো। লোকটার উত্তরের অপেক্ষা না করেই রিকশা চলতে লাগলো আপন গতিতে। পেছনে লোকটা চেঁচিয়ে দাঁড়াতে বলছে, কিন্তু মামাকে নিষেধ করায় থামেনি উনি। স্বস্তির নিঃশ্বাস ফেলে উফ, জোর বেঁচে গেছি। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে আফিফ। মেয়েটাকে ডক্টর ক্যাবিনে নিয়ে গেছে, এখনও সেন্স ফেরেনি। ইনজুরি তেমন বেশি নয়। মেয়েটার ফোন আফিফের কাছে আছে, কিন্তু পাসওয়ার্ড লাগানো বিধায় খুলতে পারছে না। আফিফের কাছে এলো একটা জিনিস বড্ড বিরক্তিকর, এই যুগের ছেলে মেয়েরা পাসওয়ার্ড ছাড়া চলতেই পারে না। সেখানে আফিফ কখনোই ফোনে পাসওয়ার্ড লাগায় না, সবসময় নর্মাল লকই থাকে। ফোন আছে বলেই পাসওয়ার্ড লাগাতে হবে, এটা কেমন কথা? এই জিনিসটা একদম পছন্দ না আফিফের। ফোন সাথে থাকার অর্থ হলো যদি কোনো বিপদে পড়ে তাহলে যাতে পরিবারের মানুষ জানতে পারে, কিন্তু এভাবে থাকলে তো কাউকে কিছু জানানোই সম্ভব নয়। তখন মেয়েটার এই অবস্থা, কিন্তু আফিফ কাউকে কিচ্ছুটি জানাতে পারছে না। এদিকে অ্যাক্সিডেন্টের চক্করে পড়ে আজ অফিসে ইম্পর্ট্যান্ট একটা মিটিং মিস হয়ে গেল। হঠাৎ ক্যাবিন থেকে বেরিয়ে এলো ডক্টরকে দেখে এগিয়ে এলো আফিফ। ডক্টরকে উদ্দেশ্য করে বলল, ডক্টর, পেশেন্টের অবস্থা কেমন এখন? ওনার সেন্স ফিরেছে। আঘাত কি খুব বেশি? হ্যাঁ, সেন্স ফিরেছে, তেমন কিছু হয়নি, কপাল ফেটেছে, হাত পা ছিলে গেছে, আর তেমন কোনো সমস্যা নেই ওনার। আপনি একটু পরে ওনাকে নিয়ে যেতে পারেন। ডক্টরকে থ্যাঙ্কস জানিয়ে মেয়েটার ক্যাবিনের দিকে পা বাড়ালো আফিফ। বেডে চোখ যেতেই চোখ আটকে গেল তার। এতক্ষণ মেয়েটিকে খেয়াল করেনি সে, এখন ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে মেয়েটি। চুলগুলো অগোছালো, মাথায় সাদা ব্যান্ডেজ পেঁচানো, গায়ের রং ধবধবে ফর্সা। ফর্সা গায়ে মাথায় সাদা ব্যান্ডেজ, এতে যেন মেয়েটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো, ওপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে আছে, এতে মেয়েটিকে আরও মোহনীয় লাগছে আফিফের কাছে। এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছে আফিফ। ধীর পায়ে মেয়েটির সামনে দাঁড়িয়ে অপলকভাবে দেখে চলছে। সামনে কারো উপস্থিতি টের পেয়ে চোখ পিট পিট করে তাকালো মেয়েটি। সামনে অপরিচিত কাউকে দেখে অস্বস্তি বোধ করলো আফিফ। মেয়েটির অস্বস্তি বুঝতে পেরে চোখ সরিয়ে স্বাভাবিক হয়ে বলল, অ্যাকচুয়ালি আমি সেই হতভাগা যে আপনার এই দশা করেছে। বেখেয়াল অন্যমনস্ক হয়ে গাড়ি ড্রাইভ করছিলাম, তাই এমনটা হয়েছে। আই এম সরি। তা এখন আপনি ভালো আছেন তো? আমার কথায় আলতো হাসল মেয়েটি, অতি ভদ্রতার সহিত জবাব দিল, এভাবে নিজেকে দোষী ভাববেন না। ওভাবে আশপাশ না দেখে রাস্তা ক্রস করা উচিত হয়নি আমার। মেয়েটির চেহারা যতটা না মিষ্টি, তার চেয়েও বেশি মিষ্টি তার কণ্ঠ। আহা, কি মধুর কণ্ঠ তার। ধ্যানমগ্ন হয়ে তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ তুরির আওয়াজে হুঁশ ফিরল আমার। কি হলো? কোথায় হারিয়ে গেলেন আপনি? এবার আমাকে যেতে হবে। সে কখন বাসা থেকে বেরিয়েছি। বাসায় নিশ্চয়ই সবাই টেনশন করছে। চলুন, আপনাকে আমি ড্রপ করে দিচ্ছি। আর হ্যাঁ, মেডিসিনের প্যাকেট দেখিয়ে এখানে মেডিসিন আছে, এগুলো ঠিক মতো খাবেন আর রেস্ট নেবেন। দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আপনি। আবারও
আমি সরি, সত্যি আমার করা কাজের জন্য খুব দুঃখিত আমি। আমার কথায় আবারও হাসলো মেয়েটি। এই হাসিটা যেন আরও পাগল করে দিচ্ছে আমায়। হাসলে গালে টোল পড়ে, ইচ্ছে করে ওই টোল পড়া গালে ডুবে যাই আমি। বেড থেকে নামতে নামতে বলল মেয়েটি, এতবার সরি বলতে হবে না, আপনি আমি দুজনেই সমান দোষী। আমি দেখে চললে এটা হতো না, তাই এর জন্য আক্ষেপ করবেন না। এটা হওয়ার ছিল, তাই হয়েছে। আচ্ছা, আপনাকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আসছি, আসসালামু আলাইকুম। আমাকে ক্রস করে চলে যেতে লাগলো। কেমন অজানা অনুভূতি কাজ করছে আমার মাঝে। তার চলে যাওয়ার কথা শুনে মন খারাপ হলো আমার। মেয়েটা আমার সামনে থেকে চলে যাক, কিছুতেই চাইছি না আমি। মেয়েটার রাস্তা আটকে বললাম, প্লিজ, প্লিজ একা একা যাবেন না, আমার একটা দায়িত্ব আছে। এই অবস্থায় আপনাকে একা ছাড়তে পারি না আমি, তাই আপনাকে আমার সাথেই যেতে হবে। আমার কথায় কিছু বলল না মেয়েটি। মুখ দেখেই বোঝা যাচ্ছে আমার কথার সাথে সম্মতি আছে তার। হসপিটালের বিল পে করে বেরিয়ে গেলাম। আমি বিল পে করায় বেশ বিরক্ত মেয়েটি। সে বিল পে করতে চেয়েছিল, করতে দেয়নি। গাল ফুলিয়ে আছে। গাড়িতে উঠেছে থেকে কোনো কথা নেই। জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। মেয়েটার মুখটা দেখছি, দেখে হাসছি আমি। রাগলে আরও মিষ্টি দেখাই ওকে। ওকে আর চোখে দেখে হালকা হেসে গাড়ি স্টার্ট দিলাম আমি। কলেজে ঢুকেই তিথিকে খুঁজে চলেছি আমি। তিথি আমার বেস্ট ফ্রেন্ড। আনলিমিটেড কথা বলার ওর কাজ। কথা বলতে বলতে আমার মগজ ফেনা করে ফেলে। একটু দূরে দাঁড়িয়ে আছে তিথি। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল সে। উঠবেই তো, যার মাত্র গতকাল বিয়ে হলো সে আজ কলেজে। আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে তিথি। বিস্মিত কণ্ঠে বলল, মুগ্ধতা তুই? বিয়েবাড়ির এত সব রিচুয়ালস রেখে তুই আজ কলেজে? তিথির কথা শুনে আপনা আপনি একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। নিজেকে সামলে মুখে হালকা হাসির রেখা টেনে, ওসব বাদ দে তো, এখনও ক্লাসে যাসনি কেন? ক্লাস থেকে প্রায় শেষের দিকে। আরে রাখ তো তোর ক্লাস, আগে বল তুই আজ কলেজে কেন? আজ তো তোর ইম্পর্টেন্ট কোনো ক্লাস নেই। তাহলে? আর আমি কাল যেতে পারিনি, তার জন্য সরি। মেয়েটাকে না বলে রেহাই নেই, তাই সবটা খুলে বললাম ওকে। সবটা শুনে স্তব্ধ হয়ে গেছে তিথি। আর বকে চলছে আদনানকে। এরকম একটা শয়তান জল্লাদকে বিয়ে না করে ভালোই করেছি বলে সান্ত্বনা জানাচ্ছে আমায়। আমাদের কথার মধ্যে ছেলের কণ্ঠ শুনে থেমে গেল তিথি। পিছন ফিরে তাকে দেখে কিছুটা বিস্মিত হলো। ছেলেটা ওকে উদ্দেশ্য করে বলে উঠল, এই তিথি, ক্লাস ফাঁকি দিয়ে এখানে কি করছিস? কলেজে কি ক্লাস ফাঁকি দেওয়ার জন্য আসিস নাকি? দাঁড়া, আজকেই খালামণিকে ব্যাপারটা বলছি আমি। ছেলেটার কথা শুনে ভয়ে চুপসে গেল তিথি। হালকা কয়েক ঢুক গিলে বলল, না ভাইয়া, আমি ইচ্ছে করে ক্লাস ফাঁকি দিইনি। আসলে আজকে আসতে লেট হয়ে গেছে আমার, তাই ফার্স্ট ক্লাস মিস হয়ে গেছে। তাই? হ্যাঁ ভাইয়া, সত্যি। ছেলেটার কণ্ঠটা কেমন পরিচিত লাগছে আমার। কোথাও তো একটা শুনেছি হয়তো। যাকে হয়তো নাও শুনতে পারি, আবার শুনতেও পারি। এত ভেবে কাজ নেই। হঠাৎ আমাকে উদ্দেশ্য করে বলে উঠল ছেলেটি, এই তিথি, তোর সাথে ওই খাম্বাটা কে রে? এতক্ষণ ধরে পেছন ফেরে চোরের মতো দাঁড়িয়ে আছে, নড়াচড়াও নেই, মুখেও কোনো কথা নেই কেন? তিথি, ভাইয়া, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড মুগ্ধতা। আর মুগ্ধতা, ইনি হলেন আমার কাজিন মুগ্ধ ভাইয়া। লোকটার কথায় অবাক আমি। কি বলে? আমি খাম্বা? আমি চোর? ছেলেটার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে পেছন ফিরে তাকালাম আমি কিছু বলতে যাব, তার আগে ছেলেটা বলে উঠল, তিথি, তোর বেস্ট ফ্রেন্ড এমন চোর মার্কা, কেউ ভাবতেই কষ্টে ভেতরটা ফেটে যাচ্ছে আমার। দেখিস আবার এই চোর থুক্কু চুন্নির কাছ থেকে চুরি বিদ্যাটা আবার শিখিস না যেন। মুগ্ধ না টুগ্ধের কথা শুনে আর চুপ থাকতে পারলাম না আমি। ছেলেটার কথা শুনে চোখ বেরিয়ে আসার উপক্রম আমার সম্বন্ধে কি বলে গেল ছেলেটা? এভাবে মন্তব্য করছে, কতটুকু জানে আমার সম্পর্কে সে? রুক্ষ কণ্ঠে বলে উঠলাম আমি, দেখুন মিস্টার মুগ্ধ, আপনি তিথির কাজিন, সেই হিসাবে আমার শ্রদ্ধাভাজন। কিন্তু আপনি আমার সম্পর্কে যে কথাগুলো বলছেন, তারপর কি আর আপনাকে সম্মান শ্রদ্ধা দিতে পারবো না আমি? তাই এমন কিছু বলবেন না যার জন্য সম্মানিত নয়, অপমানিত হতে হয়। আর কারো সম্পর্কে কিছু না জেনে এভাবে আচমকা মন্তব্য করা ঠিক নয়।
সেটা নিশ্চয়ই জানেন আপনি। আমার কথায় চরম বিরক্ত ছেলেটি, কিন্তু কেন সেটাই বুঝলাম না আমি। নিজের চুলগুলো ঠিক করে কানে আঙুল ঢুকাতে ঢুকাতে উফ, কানের বোকা নাড়িয়ে দিল। এত লেকচার দিও না তো। এসব লেকচার আর যাই হোক তোমার মুখে মানায় না। এতগুলো কথা বললে। আচ্ছা, তুমি কি মানুষ সম্পর্কে মন্তব্য করার আগে সব কিছু জেনে তবেই মন্তব্য করো? করো না তো। তাহলে জানি যে করো না, তা অন্যের কাছ থেকে অ্যাকসেপ্ট করো কেন? তিথি: ভাইয়া, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? ও চোর টোর কিছু না। আচ্ছা, এখানেই থামো তোমরা। মুগ্ধতা: ভাইয়া, ভাইয়া তোর সাথে হয়তো মজা করছে, কিছু মনে করিস না। আরে তিথি, এসব বলিস না। আমি মজা নয়, ওকে সিরিয়াসলি কথাগুলো বলেছি। আর আমি জানি আমি যা বলেছি ঠিক বলেছি। ডোন্ট কেয়ার ভাব নিয়েও যদি কাউকে যাচাই না করে আচমকা লোককে উল্টাপাল্টা বলতে পারে, তাহলে আমি কেন বলতে পারি না? হোয়াই নট? ছেলেটার কথায় বিস্মিত আমি। পাগল নাকি আমি? কখন কাউকে এমনি এমনি কথা শোনালাম? লোকটাকে অজান্তে আজকেই ফার্স্ট দেখলাম। তাহলে আমার সম্পর্কে যেভাবে কথা বলছে যেন আমি কতকালের পরিচিত ওনার। নিজের রাগকে নিয়ন্ত্রণ করে বললাম, কি বলতে চাইছেন আপনি? একটু খোলাসা করে বলবেন প্লিজ। আর আমি কাকে কখন কারণ ছাড়া এভাবে অপমান করেছি সেটা বলবেন কি? আমার কথায় হাসলো ছেলেটি, হেসে বলল, আরে মিস কেয়ারলেস, তুমি এত তাড়াতাড়ি সব ভুলে যাও নাকি? আজকে সকালে আমাকে কি বলেছিলে মনে নেই তোমার? তখন তুমি কতটুকু জানতে আমার সম্পর্কে, যে আমাকে ছিনতাইকারী আরও কি যেন মনে বলেছিলে, মনে পড়ছে না। ছেলেটার কথায় ভাবনায় ডুব দিলাম আমি। ভালোভাবে একবার ছেলেটাকে পরখ করে নিলাম। আরে হ্যাঁ, এটা তো রাস্তার সেই ছেলেটা যাকে আঘাত করেছিলাম আমি। ছিনতাইকারী, পাচারকারী উপাধিও দিয়েছি। হেলমেট থাকায় মুখটা দেখিনি, শুধু গেট আপই মনে আছে। এজন্যই কণ্ঠ পরিচিত লাগছিল আমার। উফ, ছেলেটাকে এই কলেজেই থাকতে হলো। ধুর, আমতা আমতা করে বললাম, দেখুন, তখনকার সাথে এখনকার অনেক তফাৎ। তখন ঘটনাটা সন্দেহ করার মতো ছিল, তাই বলেছি। কিন্তু এখন আপনি ইচ্ছে করে আমাকে বলেছেন, যা একদমই উচিত অনুচিত। ঠিক বেঠিক কিছুই বুঝি না আমি শুধু জানি তুমি অকারণে আমায় আঘাত করেছো, উল্টাপাল্টা বলেছ। এখন আমিও বলেছি শোধবোধ। আরেকটা কথা, এখন আমাদের কলেজেই রোজ আসতে হবে, বাকিটা পরে দেখে নেব। তখন রাস্তা থেকে পালিয়ে এসেছিলে ভ্রু নাচিয়ে, এবার যাবে কোথায়? বলে সানগ্লাস চোখে লাগিয়ে হন হন করে চলে গেল মুগ্ধ।